নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। যেখানে ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ হয়ে গেছে, সেই ম্যাচের পর ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্রাত কি জানাচ্ছে, জারাগোসা কি জানাচ্ছে, সেই নিয়ে কথা বলবো। আনোয়ার আলীকে নিয়ে কি রায় এসেছে দিল্লি হাইকোর্টের তরফ থেকে, এবং ইস্টবেঙ্গল শিবিরে কি সুখবর রয়েছে সেই নিয়ে আলোচনা করার সাথে সাথে বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে কথা বলে নেব আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কালকে তোমরা দেখে নিয়েছো, বেঙ্গালুরুর ঘরের মাঠে ইস্টবেঙ্গল 1-0 গোলে ম্যাচটাকে হারলো। হার দিয়ে ইস্টবেঙ্গলের অভিযান শুরু হলো। শুধু যে ইস্টবেঙ্গলের পরিকল্পনার ভুল ছিল সেটা নয়, তার সাথে সাথে রেফারি যেরকম রেফারিং করছিল, সেখানে ডবল ইয়েলো কার্ড দিয়ে রেড কার্ড দেওয়া, টোটাল 7টা না 8টা ইয়েলো কার্ড, যখন তখন ফাউল দিয়ে দেওয়া। আর কিছু বলার নেই যে এই রেফারিদের নিয়ে আমরা কথা বলবো যে আর বলার মতন কোনো রকম ইচ্ছা থাকে না। আজকে এটা ইস্টবেঙ্গলের সঙ্গে হয়েছে, কালকে মোহনবাগানের সঙ্গে হবে, পরশু মোহামেডানের সঙ্গে হবে। ক্রিস্টাল জনকে রেফারি হিসাবে কিন্তু বাংলা 3 প্রধানের ক্লাবের কোনো ম্যাচে দেওয়া উচিত না। পরবর্তী সময় কিন্তু সমস্যা আরো বাড়বে। মোহামেডান খেলছে, তারা কিন্তু ছেড়ে খেলবে না, এটুকু বলে রাখছি। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু এফএসডিএল কে বা আইএফএ কেও ভাবতে হবে যে সবাই যখন 3 প্রধানই যখন চাইছে না যে এরকম একজন রেফারিকে দেওয়া হোক, তো তাকে কেন দেওয়া হবে? তাকে অন্তত ম্যাচ রেফারি না দিলেই অনেকটা সমস্যার সমাধান হবে। তারপরও ইস্টবেঙ্গলের খেলা যেটা দেখেছো তোমরা, মোটামুটি খেলা। এর থেকে বলতে গেলে রিজার্ভ টিমের প্লেয়াররা ভালো পারফরমেন্স করবে। যদি রিজার্ভ টিম আর সিনিয়র দলে যদি ম্যাচ করা হয়, আমার মনে হয় রিজার্ভ টিম বলে বলে এই সিনিয়র দলকে গোল দিতে পারে, সেখানে বিদেশি 4 জন খেললেও। কারণ দলের ফিটনেসের অবস্থা যা হয়েছে, কিচ্ছু বলার নেই। সব থেকে আগে, সমস্ত দলের মধ্যে সব থেকে আগে ইস্টবেঙ্গল প্রস্তুতি পর্ব শুরু করেছিল। ডুরান্ড কাপে হতাশাজনক পারফরমেন্স, এএফসির যেটা কোয়ালিফিকেশন ম্যাচ সেখানে হার। মানে কি বলবো, জঘন্য খেলা হচ্ছে। এগুলো খেলা না ছেলে খেলা হচ্ছে সত্যি বোঝার দায়। আর ইস্টবেঙ্গলের যে ফিটনেস কোচ রয়েছে, সত্যি দারুণ দারুণ কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, টুইটারে খুব অ্যাক্টিভ মানুষ, কিন্তু মাঠে যে কাজ করতে হয়, প্লেয়ারদের যে ফিট করতে হয়, সেই কাজটা ঠিকঠাক করছে না। এটা 100% যে কেউ বলে দিতে পারে। কারণ প্লেয়াররা 60 মিনিটের পর আর ছুটতে পারছে না, রীতিমতন দাঁড়িয়ে যাচ্ছে। সেখানে বাচ্চা ছেলেগুলো নেমে দৌড় কাকে বলে দেখিয়ে দিল, বেঙ্গালুরুকে চাপে ফেলে দিল। আর বেঙ্গালুরু দেখে নিয়েছে যে এই ইস্টবেঙ্গলের কিছু হবে না, এই ইস্টবেঙ্গল কিছু করতে পারবে না। ওরা এতটা সাহসী সিদ্ধান্ত নিল, যখন ইস্টবেঙ্গল ফুল অ্যাটাকে যাচ্ছে, তারা অল ইন্ডিয়ান ডিফেন্স, রাহুল বেকে, সানা, নিখিল পূজারি আর এদিকে রোশন, অল ইন্ডিয়ান ডিফেন্স রেখে দিল যে এসো তোমরা গোল করো। জানে যে গোল করতে পারবে না, এদের খেলার মধ্যে সেই ঝাঁজ নেই। কারণ পরিসংখ্যান যেটা বলছে, ইস্টবেঙ্গল শট অন টার্গেট 2টো রেখেছে, তো সেখান থেকে গোল মানে ভাবার বাইরে। একটা সেই জিকসান দূরপাল্লা শট নিয়েছিল সেই একটা, আর একটা ভিষ্ণু শট নিয়েছিল, গুরপ্রীত হাতে সেভ করেছে সেই একটা। এছাড়া বেঙ্গালুরুর গোলকিপারকে কোনো রকম পরীক্ষার মধ্যে পড়তেই হয়নি। আর দলের পারফরমেন্স নিয়ে বলার থেকে ডিমি কালকে কিন্তু প্রচন্ড রেগে গিয়েছিল, বোঝা যাচ্ছিল। কারণ ডিমি বল সাপ্লাই পায়নি, একদম পায়নি। তার টোটাল টাচ মনে হয় দেখলাম বলে 17টা না 18টা। তাকে বল ধরতে হচ্ছে পিছনের দিকে তাকিয়ে, পিছন থেকে কে বল বাড়াবে? বল বাড়ানোর লোকের অভাব। কালকে সৌভিক চক্রবর্তী, জিকসান আর সাউল 3 জনকে না খেলিয়ে সৌভিককে অফ করে যদি সেই জায়গায় ভিষ্ণুকে নিয়ে আসা হতো, মহেশকে অ্যাটাকিং মিডিও পজিশনে রাখা হতো, বা শ্যামল বেসরাকেও যদি রাখা হতো, তাহলেও কিন্তু অনেক ভালো বল সাপ্লাই পেত। সেটা হয়নি। আর লালের কথা কি বলবো, যাই হোক, লাল পরের ম্যাচ খেলতে পারবে না, ডবল ইয়েলো কার্ড রেড কার্ড। পরের ম্যাচও অ্যাওয়ে ম্যাচ, তো সেই ম্যাচেও লালকে পাওয়া যাবে না। এমনিতেই মানে কি বলবো, যার ডিফেন্স, বল এলেই মনে হবে গোল হয়ে যায়, গোল হয়ে যায়। তো সেখানে লালচংডুঙ্গা বাদ। মার্ক জো রয়েছে, মার্ক জো সুযোগ হয়তো পাবে, কিন্তু হীরা মন্ডল সেই রিজার্ভ টিমেই খেলবে। হীরা, সঞ্জীব ঘোষ, এই দুটো সাইড ব্যাক ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে দারুণ পারফরমেন্স করছে। এই দুজনকে অবশ্যই সিনিয়র দলে নিয়ে আসা দরকার। রাকিবের পারফরমেন্সও আহামরি ভালো নয়, কোন দিন কিরকম খেলবে রাকিব নিজেও জানে না। তো ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গলের কোচ বেশ কিছু কথা বলেছে, সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই।
তো কোচ যেটা প্রথম জানিয়েছে যে দ্বিতীয় অর্ধে আমরা অনেক ভালো ফুটবল খেলেছি, কিন্তু প্রথম অর্ধে যে আমরা খেলতে পারিনি সেটাও কোচ জানিয়েছে। তো কোচ জানিয়েছে ম্যাচে পয়েন্ট পাওয়ার জন্য লড়াই করেছি, ম্যাচ শেষে যখন একজন নিয়ে কম খেলেছি তখনও লড়াই করেছে ছেলেরা ভালো সুযোগ তৈরি করেছে, কিন্তু সেখান থেকে আমরা গোল করতে পারিনি। ফুটবলে এরকমই হয়, এরকমই হয়ে থাকে। আরে ভাই, দিনের শেষে তো গোলটাই মানুষ দেখে, যে কটা ম্যাচ জিতলে কটা ম্যাচ হারলে গোল দিয়েই তো বিবেচনা হয়, কতগুলো চান্স ক্রিয়েট করলে সেই দিয়ে তো হয় না। সেটা কিন্তু কোচ কার্লোস কোয়াদ্রাতকে বোঝানো দরকার যে দলটা যেরকম অ্যাটাকিং লাইন রয়েছে, অন্যতম সেরা অ্যাটাকিং লাইন, লাস্ট সিজনের সমস্ত টপ ক্লাস অ্যাটাকাররা কিন্তু ইস্টবেঙ্গলে রয়েছে, সেখানে একটা গোল ইস্টবেঙ্গল করতে পারলো না। এটাই হচ্ছে হতাশার ব্যাপার। তো এছাড়াও কিন্তু ম্যাচ শেষে জানিয়েছে যে এর পরের ম্যাচ থেকে আমরা আরো ভালো খেলার চেষ্টা করব। আর ছেলেরা গোলের জন্য অনেক চেষ্টা করলেও বেঙ্গালুরু মতন গুরুত্বপূর্ণ ম্যাচে 1 পয়েন্ট পেলেও ভালো হতো। প্রতিপক্ষের বক্সে আমরা অনেকবারই হানা দিয়েছে আমাদের ফুটবলাররা, শুরুটা খারাপ করিনি, যতটা আরো উন্নতি করা যায় সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। এছাড়া ইয়াং প্লেয়ারদের নিয়ে বলে আমাদের তরুণ ফুটবলাররা আজ ভালো খেলেছে, ওরা যেহেতু সদ্য কলকাতা লিগ খেলে এসেছে তাই ওদের ফিটনেসের জায়গা অনেক ভালো রয়েছে, ওরা যখন জায়গাটা পেয়েছে সেই জায়গাতেই কাজে লাগানোর চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত গোল করতে পারেনি। তবে দলের পক্ষে এটা ভালো ইঙ্গিত যে ভবিষ্যতে এই প্লেয়াররা কিন্তু অবশ্যই আমাদের জন্য আরো ভালো সাপ্লাই লাইন তৈরি করবে। তো যেটা বলছিলাম, রিজার্ভ টিম অনেক ব্যালেন্স দল, রিজার্ভ টিমের প্লেয়াররা অনেক বেটার ফুটবলার, রিজার্ভ টিমের প্লেয়াররা দৌড়াতে পারে 90 মিনিট। সিএফএল এর যারা ম্যাচ দেখো তারা জানো যে 90 মিনিট প্লেয়াররা দৌড়াবে, সেখানে যে রিজার্ভ বেঞ্চে রয়েছে সেখান থেকে এসেও সে দৌড়াবে, যে প্রথম থেকে খেলছে সেও দৌড়াবে। আর সেখানে মাঠের কন্ডিশন ওরকম জঘন্য মাঠ, সেখানেও প্লেয়াররা খেলে, আর এখানে প্লেয়াররা হাঁপিয়ে মরে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে বেঙ্গালুরুর কোচ জারাগোজা, সেও কিন্তু বেশ কিছু কথা বলেছে। তো প্রতিপক্ষকে কোনো রকম জায়গা ছাড়ার প্রশ্নই ছিল না, ওরা ভালো দল। দ্বিতীয়ার্ধে মাধিতালাল নাবার পর ওরা আক্রমণাত্মক হয়ে উঠেছিল, শেষের দিকে আমাদের উপর যেরকম ভাবে ওরা চাপ ফেলেছিল তাতে ওরা ম্যাচ ড্র করে আমাদের থেকে 2 পয়েন্ট ছিনিয়ে নিতে পারতো, তবে সেটা আমরা করতে দিইনি। ছেলেদের বলেছিলাম ম্যাচটা নিয়ন্ত্রণ রাখতে, খেলাটা উপভোগ করতে, তবে আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল ম্যাচ জিতে 3 পয়েন্ট অর্জন করা। জয় দিয়ে শুরু করাটা খুবই ইতিবাচক ব্যাপার। ম্যাচের 60 মিনিটে আমরা আধিপত্য করেছি, আরো গোল করতে পারতাম। ম্যাচটা আমরা জিতেছি ঠিকই, কিন্তু পরের ম্যাচ থেকে আমাদের আরো ভালো খেলতে হবে, আরো উন্নতি করতে হবে। আশা করা যায় এই প্লেয়াররা কিন্তু আরো ভালো পারফরমেন্স করতে পারবে। তো জারাগোজা, যে কিন্তু কার্লোস কোয়াদ্রাতের একসময় সহকারী কোচ ছিল, সে দেখিয়ে দিল যে কিভাবে দলকে ম্যানেজ করতে হয়, বেঞ্চকে কতটা শক্তিশালী রাখতে হয়। বেঞ্চ থেকে কারা স্টার্ট করছে দেখলে, সানা সিং, জর্জে পেরিরা ডিয়াজ, রায়ান উইলিয়ামস, যারা কিন্তু ফার্স্ট 11 স্টার্টার হয় তারা বেঞ্চ থেকে শুরু করছে। তার মানে বেঞ্চটা কতটা শক্তিশালী ভাবো। আর ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইনের জন্য বেঞ্চে কোনো অপশানই নেই। প্রভাত লাগড়াকে নেওয়া হয়েছে, ভাই একদম ফ্লপ নেওয়া হয়েছে। কোন রকম নিশ্চয়ই কোনো চোট লুকিয়ে সে এসেছিল, তা না হলে এতদিন সময় লাগে না, সিজনের একটা ম্যাচও খেলতে পারবে না। কতদিন তার রিকভারি করতে সময় লাগে বলো তো? আমার জানা নেই, সত্যি আমার জানা নেই। নিশু কুমারের খেলতে এসে প্র্যাকটিসে এসে ইঞ্জুরি, কিন্তু প্রভাতের প্রথম থেকেই তো ইঞ্জুরি, প্রথম দিন থেকে এখনো পর্যন্ত প্রভাতকে পাওয়া যাচ্ছে না। তো এই সাইনিংটা বেকার হয়েছে। রিজার্ভ টিম থেকে সঞ্জীব ঘোষ আর হীরাকে পরিষ্কার দরকার, বোঝা যাচ্ছে। তো যাই হোক, এরপরে যদি আমরা একটুখানি চেন্নাই আর ওড়িশা ম্যাচ নিয়ে কথা বলি, ভাই যেই দলটা ফার্স্ট হাফে 1-0 গোলে এগিয়েছিল, সেই দলটাকে 3-2 গোলে ওড়িশার ঘরের মাঠে চেন্নাই হারিয়ে দিয়ে চলে গেল। ভাবার মতন একটা ম্যাচ, দেখার মতন ম্যাচ। প্রতিটা ম্যাচ দেখো, প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর সেই ম্যাচে কিন্তু কার্লোস ডেলগাডো, সে কিন্তু একটা ভালো রকম অ্যাঙ্গেল ইঞ্জুরি পেয়েছে, যেরকমটা ওড়িশার বেশ কিছু জায়গা থেকে শোনা যাচ্ছে। সিজনের বেশিরভাগ ম্যাচই কিন্তু সে মিস করতে চলেছে। পুরোপুরি এবার তার স্ক্যান করা হবে, স্ক্যান রিপোর্টের পরই বোঝা যাবে। হয়তো সে সিজন আউটও হয়ে যেতে পারে, কিন্তু একাধিক ম্যাচ মিস করতে চলেছে, এটা কিন্তু তারা দাবি করছে। তো সেই জায়গাতে মুড্ডাটা ফলকে নিয়ে খেলতে হবে, সেটাও কিন্তু চাপের ব্যাপার। তাদেরও কিন্তু ডিফেন্সের সমস্যা, আর বিদেশি প্লেয়ারদের মধ্যে সবারই এজ একটু বেশি, ওটাই সমস্যা। হুগোর খেলা কালকে ভালো লেগেছে, যতক্ষণ পেরেছে চেষ্টা করেছে। জাহু মুড্ডারা ফলের বয়স হয়ে গেছে, বোঝা যাচ্ছে। রয় কৃষ্ণার কথাই বলো বা ওদিকে ডিয়াগো মরিসিওরও এজ একটুখানি ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো এগুলো কিন্তু একটু সমস্যা রয়েছে। তো যাই হোক, এরপরে যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গল শিবিরের সুখবর নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল শিবিরের সুখবর এটাই যে ইস্ট বেঙ্গলের উপর যে 2টো ট্রান্সফার উইন্ডো ব্যান ছিল, কোনো রকম ইস্ট বেঙ্গলের উপর
কাল থেকেই বলতে গেলে শুরু হয়ে গেছে, বা আজকে থেকেই বলতে পারো, আজ থেকে ইস্টবেঙ্গলের উপর কোনো রকম ট্রান্সফার ব্যান নেই। ইস্টবেঙ্গল চাইলেই কোনো ফ্রি ফুটবলারকে সাইন এখনই করাতে পারে, সেটা ইন্ডিয়ান প্লেয়ার হোক বা বিদেশি প্লেয়ার হোক, যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, যারা একদম উইদাউট ক্লাব রয়েছে, এরকম প্লেয়ারকে সাইন করাতে ইস্টবেঙ্গলের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর আনোয়ার আলীকে নিয়ে যেটা ছোট্ট করে আপডেট, কালকে আনোয়ার আলীকে নিয়ে কোনো রকম ফাইনাল আপডেট আসেনি। মঙ্গলবার দিল্লি হাইকোর্টের তরফ থেকে আপডেট আসতে পারে এবং সেখানে প্রথম যেটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, তাকে এনওসি দিতে হবে, প্লেয়ারটা খেলবে। তারপর যা হবে হবে, সেটা পরবর্তী বিষয়। তো আনোয়ার আলীকে এনওসি দেওয়ার জন্য মঙ্গলবারই কিন্তু সমস্ত রায় আসতে চলেছে, এরকমটাই আপডেট রয়েছে। এর মাঝখানে যদি আর কোনো রকম লেটেস্ট আপডেট আসে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো ব্যাস, এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। আর হ্যাঁ, আজকে আরও একটা আইএসএল হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, পাঞ্জাব এবং কেরালা। এই ম্যাচটার দিকেও তাকিয়ে থাকো, এই ম্যাচটাও দেখো, হেভি ম্যাচ হবে এবং ম্যাচের স্কোর লাইন প্রেডিকশন করে যেও। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।